ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় যেটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেই চ্যাপ্টারে আমরা আজকে পড়ব প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্র। তো আমাদের পরিবেশ সদা পরিবর্তনশীল, এটা আমরা জানি, এবং এই পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে খাপ খাওয়ানোর জন্য বিভিন্নভাবে উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে, সাড়া প্রদানের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ক্ষেত্রে প্রাণীদেহের ক্ষেত্রে কিন্তু স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয় হিসেবে কাজ করে থাকে। তো এসব একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিশেষ করে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এই যে অংশটি রয়েছে এটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই দুটো মিলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এটুকু হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর বাদবাকি যে স্নায়ুগুলো রয়েছে, সুষুম্না কাণ্ড থেকে কতগুলো স্নায়ু বের হয়ে আসে এবং মস্তিষ্ক থেকেও কতগুলো স্নায়ু বের হয়ে আসে, করটিক স্নায়ু, আর কতগুলো রয়েছে সুষুম্না স্নায়ু। করটিক স্নায়ু থাকে 12 জোড়া আর সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। এরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি করে, স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তো এই স্নায়ুতন্ত্রই প্রাণীদেহের ক্ষেত্রে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। তো আর আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন। তো কিভাবে সাড়া প্রদান করে, স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ক্ষেত্রে কিভাবে স্নায়ু কাজ করে সেটি আমরা একটি সহজ উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যেমন ধরো, একটি ছেলে বা একটি লোক দ্রুত দৌড়াচ্ছে, তো সেক্ষেত্রে কিভাবে স্নায়ু কাজ করে। দৌড়াতে গেলে পায়ের পেশিতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এই শক্তি উৎপন্ন হয় গ্লুকোজ এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া দ্বারা, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায়। এবার এই যে অক্সিজেন লাগবে, যে পরিমাণ অক্সিজেন পেশিতে লাগবে, পেশিতে প্রয়োজন হবে, তার জন্য কিন্তু সেই সময় কি হচ্ছে যে অক্সিজেনটাকে পৌঁছে দেওয়ার জন্য রক্ত সংবহনতন্ত্রে প্রচুর পরিমাণ অক্সিজেন যাওয়ার জন্য রক্তের গতিবেগ বেড়ে যায়। তার জন্য হৃৎপিণ্ডকে রক্ত বেশি করে পাম্প করতে হয়। আবার হৃৎপিণ্ড যখন রক্তটাকে পাম্প করে দেয়, তার জন্য ফুসফুস থেকে রক্ত কি হয়, বিশুদ্ধ হয়ে আসে, অর্থাৎ ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা আমাদের শরীরে ভেতরে প্রবেশ করলো এবং সেটা হৃৎপিণ্ডে পৌঁছে গেল বিশুদ্ধ রক্ত হিসেবে, অক্সিজেনযুক্ত রক্ত হিসেবে দ্রুত সেই পেশিকোষে পৌঁছে যায় এবং শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে পেশির সঙ্গে সঙ্গে, পেশির কার্যকারিতার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের কার্যকারিতা এবং ফুসফুসের কার্যকারিতা যুক্ত রয়েছে। এবার এই যে ফুসফুসের সঞ্চালন বা হৃৎপিণ্ডের পাম্প করার প্রক্রিয়াটি এবং পেশিকোষে যে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটি সম্পূর্ণটাই নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্ক দ্বারা। মস্তিষ্ক তখন নির্দেশ দিতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকেই এই সাড়া প্রদানের ঘটনাটি ঘটে থাকে। তাহলে মস্তিষ্কে যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো পেশির কার্যকারিতা, হৃৎপিণ্ডের কার্যকারিতা এবং ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, এইভাবে দ্রুত দৌড়ানোর প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে সাহায্য করে। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে স্নায়বিক নিয়ন্ত্রণ হয়ে থাকে। এবার আসো, প্রাণীরা কিভাবে উদ্দীপনায় সাড়া দেয় সেই বিষয়টি আমরা জানব। প্রাণীদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের কতগুলো উদ্দীপক গ্রাহক হিসেবে রয়েছে, উদ্দীপনা গ্রহণের জন্য কতগুলো গ্রাহক রয়েছে। আমরা পাঁচটি জ্ঞানেন্দ্রিয়র নাম জানি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি জ্ঞানেন্দ্রিয়। তো এই জ্ঞানেন্দ্রিয়গুলো বিশেষভাবে পরিবেশ থেকে বিভিন্ন ধরনের আগত যে উদ্দীপনাগুলো আছে সেগুলো গ্রহণ করতে সাহায্য করে, যার জন্য আমরা এদেরকে বলি গ্রাহক। আর উদ্দীপনা সম্বন্ধে আমরা এর আগের ক্লাসে জেনেছি, উদ্দীপনা কি বাহ্যিক বা আভ্যন্তরীণ যে কারণগুলো জীব দ্বারা শনাক্ত হয় সেগুলোকে বলা হয় উদ্দীপক। অর্থাৎ বাইরের থেকে যে কারণগুলোর জন্য আমাদের শরীরের মধ্যে, জীবদেহের মধ্যে সাড়া প্রদানের ক্ষমতা জন্মায়, সেই সমস্ত কারণগুলোকেই আমরা বলি উদ্দীপক। তো আমি ধরো একটি উদ্দীপনার এখানে উদাহরণ দিচ্ছি। উদ্দীপক হিসেবে ধরলাম
পায়ে কাটা ফুটলো। কারো পায়ে কাটা ফুটলে কি হয়, পায়ের মধ্যে কাটা ফুটলে তৎক্ষণাৎ সেই পাটি মাটির থেকে উঠে আসে এবং মুখের মধ্যে একটা অস্পষ্ট আওয়াজ শোনা যায়। তো এই ঘটনাটি কেন ঘটে, তাহলে বলা যায় যে একটি লোক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল পায়ের মধ্যে কাটা ফুটলো, অর্থাৎ পায়ের ত্বকের মধ্যে যে গ্রাহক কোষগুলো ছিল সেগুলো উত্তেজিত হয়েছে এবং এই উদ্দীপনাটা কি হলো, গ্রাহক দ্বারা অর্থাৎ রিসেপ্টর দ্বারা ত্বকের মধ্যে যে গ্রাহকরা ছিল, অর্থাৎ এখানে ত্বক আমরা বলছি, উদাহরণ হিসেবে বলা যায় ত্বক হচ্ছে একটি গ্রাহক, তাহলে ত্বক হচ্ছে গ্রহণ করলো উদ্দীপনাটিকে, অর্থাৎ কাটা ফোটাটা যে উদ্দীপক হিসেবে সেটা গ্রহণ করলো। এইবার এটা চলে গেল কোথায়, গ্রাহক থেকে চলে গেল স্নায়ুকেন্দ্র, অর্থাৎ এখানে রয়েছে স্নায়ুকেন্দ্র বলতে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডের মধ্যে যে ধূসর বস্তু রয়েছে আর রয়েছে হচ্ছে শ্বেতবস্তু, বাইরের দিকে শ্বেতবস্তু থাকে, বাইরের দিকে শ্বেতবস্তু থাকে, আর ভেতরের দিকে হচ্ছে থাকে ধূসর বস্তু। যাই হোক, ওখানে কতগুলো অ্যাডজাস্টার নিউরন রয়েছে আমরা সেটা পরে জানবো। হ্যাঁ, তো ওইটাকে স্নায়ুকেন্দ্র বলা হয়। স্নায়ুকেন্দ্র থেকে কি হয়, এই যে উদ্দীপনাটা এলো সেটা কিন্তু কনভার্ট হয়ে যায় হচ্ছে তোমার সারাতে, অর্থাৎ এই উদ্দীপনাটা সারায় পরিবর্তিত হয় এবং তখন কি হয়, এই সারাটা তখন চলে যায় সারা হিসেবে, তখন এটা কারকে চলে যায়, একটা সারা বা রেসপন্স চলে গেল কোথায় না কারকে চলে গেল। কারক হিসেবে এখানে আমরা বলতে পারি পেশি, পায়ের যে পেশিগুলো আছে তখন সেগুলো কি হয়, সংকুচিত হয়। তো সুষুম্না কাণ্ড দিয়ে মস্তিষ্কে চলে যাবে, সেখান থেকে রেসপন্স বা সাড়া আসবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে যাবে উদ্দীপনা, সেখান থেকে সাড়া এলো, তো সেখানে মস্তিষ্ক কী নির্দেশ দিল, পেশি হচ্ছে সংকুচিত হয়ে গেল, যার জন্য পায়ের পেশিতে টান পড়লে কি হলো, পায়ের পেশি পাকে হচ্ছে মাটির থেকে উপরে তুলে আনলো এবং মুখে একটা অস্পষ্ট আওয়াজ অর্থাৎ ব্যথা যে লেগেছে সেই ব্যাপারটা প্রকাশ করবার জন্য হলো। তো এই সমগ্র প্রক্রিয়াটিকে আমরা বলছি সাড়া প্রদান। তো এইভাবে প্রাণীরা উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে। আরেকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দরজায় ধাক্কা দেওয়া, কেউ দরজায় যদি ধাক্কা দেয় বা খটখট করে বা কলিং বেল কেউ বাজায়, হ্যাঁ এখন অনেকের বাড়িতেই হচ্ছে কলিং বেল দেওয়া থাকে, সেটাই যদি বাজায় কেউ, তাহলে আমরা কি করি, তৎক্ষণাৎ ঘরের থেকে শুনলে আমরা কিন্তু সেই দরজাটির দিকে এগিয়ে যাই এবং খুলে দেই অবশেষে। তো কেন কিভাবে এটি হয়, প্রথমত এখানে গ্রাহক হিসেবে আমাদের হচ্ছে কর্ণ অর্থাৎ কান কাজ করে। তো কান দিয়ে যখন শব্দ, এখানে উদ্দীপনা হচ্ছে শব্দ বা সাউন্ড, সেটা কান দিয়ে পৌঁছালো, সেটা সঙ্গে সঙ্গে কি হবে, স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে তখন স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করবে, অর্থাৎ গুরু মস্তিষ্কে পৌঁছে যাবে শ্রবণ কেন্দ্রে। সেই শ্রবণ কেন্দ্রে পৌঁছে গেলে তখন সেখান থেকে রেসপন্স বা সাড়া হিসেবে যেটা আসবে সেটা নির্দেশ দেবে, মস্তিষ্ক নির্দেশ দেবে সেটা যে তুমি যাও এবার গিয়ে দরজাটি খুলে দাও, যার জন্য তোমার পায়ের পেশিকে কাজ করতে হবে, তোমার হাতের পেশিকে কাজ করতে হবে, ঠিক আছে, তাদেরকে সংকুচিত করতে হবে। এই সমস্ত কাজ কিন্তু স্নায়ুতন্ত্র দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাহলে এইভাবে হচ্ছে উদ্দীপনা সাড়া দেওয়ার প্রদানটি মানে সাড়া প্রদানের ঘটনাটি ঘটে এবং এই সমস্ত কাজে কিন্তু নিউরন বা স্নায়ুকোষের ভূমিকা রয়েছে। তাছাড়া নিউরনের সঙ্গে নিউরোগ্লিয়া এবং স্নায়ুরও একটি বিশেষ সম্পর্ক রয়েছে, আমরা সেই বিষয়টিও জানব। তো তার আগে আমরা আরেকটি বিষয় জানব, সেটি হচ্ছে হরমোন আর স্নায়ুতন্ত্রের কার্যগত পদ্ধতির কি পার্থক্য রয়েছে। আমরা এর আগের ক্লাসে প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক হিসেবে হরমোনের নাম জেনেছি, আর আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ভৌত সমন্বয়ক অর্থাৎ স্নায়ুতন্ত্র। তো এই দুটোর কাজের মধ্যে কি ডিফারেন্স বা কি পার্থক্য রয়েছে, দেখো হরমোন কিন্তু কাজ করে কিভাবে, হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক বস্তু, সুতরাং এটা কার্যপদ্ধতি সম্পূর্ণই রাসায়নিক প্রক্রিয়া হয়ে থাকে এবং কাজের পর কিন্তু হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আর স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে, তাহলে এটা রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, এটা ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। হরমোন হচ্ছে কাজের পর ধ্বংস হয়ে যায়, এটা কিন্তু কাজের পর ধ্বংস হয় না, যেরকম ছিল সেরকমই থাকে, অপরিবর্তিত থাকে। তো এটুকুই মোটামুটি পার্থক্য, খুব সামান্য একটু পার্থক্য রয়েছে। এবার আসো স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া এবং স্নায়ু কি।
স্নায়ুকোষ এটাকে আমরা বলি নিউরন, নিউরন বলে থাকি। তো স্নায়ুতন্ত্র যেটা বলেছিলাম যে ভৌত সমানক স্নায়ুতন্ত্র, অর্থাৎ এই স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নিউরন বা স্নায়ুকোষ। কোটি কোটি স্নায়ুকোষ মিলে হচ্ছে স্নায়ুতন্ত্র তৈরি হয়। তো এখানে 10 শত হাজার কোটি মানে কত হয়? 1000 কোটি। 10 কোটি মানে হচ্ছে 1000 কোটি নিউরন রয়েছে আমাদের শরীরে। এবং তার থেকেও বড় কথা হলো নিউরোগ্লিয়া রয়েছে তার থেকে অনেক বেশি। অর্থাৎ এটাকে যদি আমরা 10% ধরি, নিউরন বা স্নায়ুকোষকে যদি 10% ধরি, 10%, তাহলে এটার পরিমাণ দাঁড়াবে 90%, অর্থাৎ প্রায় 90%। এক্ষেত্রে বলা প্রয়োজন নিউরোগ্লিয়া হলো ধারক কোষ, অর্থাৎ স্নায়ুকোষগুলোকে ধরে রাখবে কে? তাদের কাজের ক্ষেত্রে যে পুষ্টির প্রয়োজন হবে, তাদের বৃদ্ধির জন্য পুষ্টির দরকার হবে, খাবারের দরকার হবে, সেগুলো সেই ক্ষেত্রে যে ভূমিকাগুলো পালন করবে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। বা একটা একটা নিউরন নষ্ট হয়ে গেল, সেই জায়গাটা কে দখল করবে? সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। আর স্নায়ুটা তাহলে কি? স্নায়ুটা হচ্ছে যে এরকম স্নায়ুকোষ অনেকগুলো মিলে তৈরি হয়। বিভিন্ন ধরনের হচ্ছে ওখানে স্নায়ুকোষগুলো কতগুলো হচ্ছে পর্দা দিয়ে হচ্ছে ঘেরা থাকবে, অর্থাৎ আবরণ থাকবে। তো ওইরকম বিভিন্ন ধরনের 3 প্রকারের আবরণ থাকে, আমরা সেগুলো জেনে নেব একটু পরে। এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম, এরকম বলে 3টি আবরণ থাকে। তো সেই আবরণগুলোর দিয়ে রক্তবাহ সমন্বয় হয়ে তখন একটা স্নায়ু তৈরি হয়। সেটা আমরা একটু পরে ছবি এঁকে সুন্দর করে বোঝার চেষ্টা করব খুব সহজভাবে। তো তার আগে আমরা আসি একটু নিউরন বা স্নায়ুকোষ সম্বন্ধে আমাদের সবারই জানার আগ্রহ রয়েছে, সেটা একটু জেনে নেই। তো দেখো এখানে আমি একটি ছবি এঁকেছি, এটি হচ্ছে একটি নিউরনের ছবি বা স্নায়ুকোষের ছবি। তো স্নায়ুকোষের যদি আমরা অংশ হিসেবে দেখি, দুটো অংশ, একটা হচ্ছে কোষ দেহ আর হচ্ছে প্রবর্ধক। কোষ দেহ বলতে এখানে যে মূল অংশটি দেখা যাচ্ছে তারকার মতন দেখতে, অনেকটা এখানে আমি এঁকেছি যেটা তারকার মতন দেখতে হয়েছে, অর্থাৎ স্টারের মতন দেখতে। তো এখানে দেখো কি কি রয়েছে, একটি নিউক্লিয়াস বোঝা যাচ্ছে স্পষ্ট, এটি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে একটা নিউক্লিয়াস থাকবে এবং শক্তি প্রদানের জন্য কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকবে। আর এখানে দেখো কতগুলো দানা দেখা যাচ্ছে, এগুলো প্রোটিন দানা, এগুলো সব নিজল বডি বা নিজল দানা বলে। আর মোটামুটি এটুকু হচ্ছে কোষ দেহ। এবার কোষ দেহ থেকে যে প্রবর্ধক বেরিয়েছে, যেগুলো ছোট ছোট প্রবর্ধক, এগুলোকে বলা হয় ডেনড্রন। আর এই যে লম্বা মতন একটি আছে, এটার নাম হচ্ছে অ্যাকশন। তাহলে এটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? ডেনড্রন। আর তার থেকে এবার ডেনড্রাইট হবে, ছোটোগুলো হচ্ছে ডেনড্রাইট হবে। তাহলে এখানে আমি কি বললাম? একটা নিউক্লিয়াস থাকবে, আর হচ্ছে থাকবে মাইটোকন্ড্রিয়া, শক্তি তৈরির জন্য থাকবে মাইটোকন্ড্রিয়া, আর থাকবে কি? নিজল দানা। এই মোটামুটি কোষদেহের মধ্যে এগুলো আমরা দেখতে পাবো। এবার আসি কোষদেহের মধ্যে তো এটুকুকে আমরা কোষদেহ বলেছি, এগুলোই কোষদেহ। আর এটা হচ্ছে প্রবর্ধক, ছোট প্রবর্ধক, ঠিক আছে। আর এটা হচ্ছে বৃহৎ আকারের প্রবর্ধক। তাহলে এটা দীর্ঘ, এটা হচ্ছে মানে ক্ষুদ্র, তাই তো। তাহলে ক্ষুদ্র প্রবর্ধকগুলোর নাম হচ্ছে ডেনড্রন, আর দীর্ঘ যেগুলো ওগুলোকে বলা হচ্ছে অ্যাকশন। তো আমরা জানলাম অ্যাকশন এবং ডেনড্রন কি। এবার আসো অ্যাকশনের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে উপরে যেখান থেকে কোষ দেহটা শেষ হয়েছে আর অ্যাকশনটা শুরু হয়েছে, এখানে একটা অংশ এটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক। এটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক বলে। এবার আমরা আবরণীর নাম জেনে নিব। নিউরনের আবরণ হচ্ছে
একটা নিউরন বা স্নায়ুকোষের 3টি আবরণ থাকে। তো 3টি আবরণের মধ্যে যেহেতু উপরে অ্যাকশনের উপর যেটা থাকবে একদম দেখো অ্যাকশনের সঙ্গে যেটা আমি এঁকেছি ওটাকে তোমরা লিখবে, এটাকে এই যে যেটা দেখা যাচ্ছে এটা ভেতর দিক থেকে ধরলে এটাকে তোমরা লিখবে অ্যাক্সোলেমা। তারপরে যেটা আছে এটা মায়োলিন কোষ দিয়ে তৈরি হয়, তার জন্য এটাকে বলা হয় মায়োলিন শীথ। এবং মায়োলিন শীথের উপরে যেটি থাকে সেটির নাম হয়েছে নিউরেল লেমা। কী নাম বললাম? নিউরেল লেমা, অর্থাৎ নিউরনের আবরণ। তাহলে আবরণ হলো 3টি। এবং দেখবে এই যে সোয়ান কোষগুলো যে মায়োলিন আবরণ তৈরি করেছে, সোয়ান কোষ যেটা আমি বলছি মায়োলিন শীথ তৈরি করেছে সোয়ান কোষ, এগুলো নিউক্লিয়াসগুলো এরকম করে আঁকতে হবে তোমাদেরকে, ছোটো ছোটো করে নিউক্লিয়াসগুলো এঁকে দেখাবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো যে আমরা মায়োলিন শীথের মধ্যে যে একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তাহলে র্যানভিয়ারের পর্বটা কিন্তু দেখিয়ে দিবে, র্যানভিয়ানের বা ভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে, নোড অফ র্যানভিয়ার। ওকে, তো এই যে র্যানভিয়ারের পর্ব আমরা দেখলাম। আর এই যে লাস্টে কতগুলো বটমের মতন দেখা যাচ্ছে, বোতামের মতন, এগুলোকে বলা হয় প্রান্তবুরুষ। কি বলা হয়? প্রান্তবুরুষ। তো এই হচ্ছে সংক্ষেপে যদি আমরা বলি নিউরনের গঠন এরকম হয়। ঠিক আছে, তোমরা বইয়ের থেকে আরও ডিটেলসে পড়বে, যেহেতু আমরা এই ক্লাসটিকে খুব সংক্ষেপে তোমাদের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য, একটু আনন্দদায়ক করে তোলার জন্য, পড়াশোনার জন্য মনোযোগ আরও ভালো আসে তার জন্য চেষ্টা করছি। সুতরাং এখানে দীর্ঘায়িত করার আমি কিন্তু চেষ্টা করছি না, আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এবার আসো নিউরনের যে ভাগগুলো রয়েছে সেই বিভিন্ন ভাগগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। নিউরনের ভাগ অর্থাৎ স্নায়ুকোষ কত রকম হতে পারে, কতগুলো স্নায়ুকোষ আছে যারা কিনা হচ্ছে সবসময় উদ্দীপনাগুলোকে কি করে গ্রাহক থেকে নিয়ে সেটা স্নায়ুকেন্দ্রে নিয়ে যায়। এখানে যেমন বলেছিলাম গ্রাহক থেকে, অর্থাৎ যেমন এখানে বলেছিলাম ত্বকে কাটা ফুটলো, সেটা উদ্দীপক, সেটাকে কী করলো স্নায়ুকেন্দ্রে নিয়ে গেলো। এখানে যে নিউরনটি থাকবে, এখানে যে নিউরনটা থাকবে সেই নিউরনটার নাম কি হবে? এখানে যে নিউরনটা থাকবে সেই নিউরনটার নাম হবে সংজ্ঞাবহ নিউরন। ওকে, তাহলে সংজ্ঞাবহ নিউরন পেয়ে গেলাম আমরা। অর্থাৎ উদ্দীপনাকে কি করবে, উদ্দীপনা যেটা ছিল সেটাকে সংজ্ঞাবহ নিউরন কি করবে, স্নায়ু কেন্দ্রে পৌঁছে দেবে, স্নায়ু কেন্দ্রে চলে গেল, স্নায়ু কেন্দ্রের মধ্যে চলে গেল। ঠিক আছে, এবার দেখো আজ্ঞাবহ কাদের বলবো? স্নায়ুকেন্দ্র থেকে যখন সারা বা রেসপন্সটা কী হচ্ছে, কারক অঙ্গ, যেমন হচ্ছে ধরো পেশি অথবা গ্রন্থি, বিভিন্ন ধরনের গ্রন্থিও হতে পারে। ঠিক আছে, তো সেখানে পৌঁছে গেল, যেমন এখানে আমরা বলছি পেশি, পায়ের পেশিতে পৌঁছে গেছে উদ্দীপনা, সারা। তো সেক্ষেত্রে আজ্ঞাবহ যে সে আছে এটা হচ্ছে আজ্ঞাবহ নিউরনটা এখানে থাকবে, আজ্ঞাবহ নিউরন এখানে অবস্থান করবে। বোঝা গেল? এবার আসো আজ্ঞাবহ নিউরন হয়ে গেল। সহযোগী নিউরন তাহলে কোথায় থাকবে? সহযোগী নিউরন থাকবে স্নায়ুকেন্দ্রের মধ্যে। ওকে, অর্থাৎ যেখানে হচ্ছে উদ্দীপনাটা সারায় রূপান্তরিত হচ্ছে, উদ্দীপনা কনভার্ট হচ্ছে সারাতে, চেঞ্জ হয়ে গেল ওখানে গিয়ে, তাহলে ওখানে দু ধরনের নিউরন থাকবার দরকার রয়েছে। সেই দু ধরনের, অথবা এটাকে সহযোগী বলতে পারি, কারণ হচ্ছে ওরা সংযোগ রক্ষা করে থাকে। যাই হোক, সেটা আমরা পরে জানবো যে দুটো নিউরনের মধ্যে কি করে সংযোগ হয়, স্থাপন হয়, সেটাকে সাইনাপস বলা হয়। সেই সাইনাপস সম্বন্ধেও আমরা জানবো। তো এবার পড়ার সঙ্গে কিছু রিলেটেড চলে আসে। তো এই বিষয়গুলো একজন আরেকজনের সঙ্গে যেহেতু জড়িত, আমরা প্রায় ভেবে থাকি যে নিউরন এবং স্নায়ু এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে এবং এদের প্রকারভেদেও কি ডিফারেন্স রয়েছে। খুব একটা ডিফারেন্স নয়, সামান্য একটু ডিফারেন্স, এগুলোর নামগুলো শুধু চেঞ্জ হয়েছে। দেখো স্নায়ু অর্থাৎ নিউরনের বৃহৎ যে একক রয়েছে সেটাকে আমরা বলছি স্নায়ু। ঠিক আছে, নিউরন তো ক্ষুদ্র একক, অর্থাৎ স্নায়ুর গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন, এটার গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন। অর্থাৎ এটাকে যদি আমরা একটা বিল্ডিং ধরি, যে বিল্ডিংটা তৈরি হয়েছে ইট দিয়ে, তাহলে ইট হবে এটা। ঠিক আছে, আমাদের যেমন বডি তৈরি হয় কোষ দিয়ে, সেরকম স্নায়ু তৈরি হয় নিউরন দিয়ে। ওকে, কখনো এটাকে ভুল করে কিন্তু তোমরা স্নায়ু আর স্নায়ুকোষ দুটোকে এক বলবে না,
কারণ স্নায়ু কোষ যখন বলবে তখন সেটা হচ্ছে নিউরন, আর স্নায়ুটা হচ্ছে আলাদা। তো দেখো, আর স্নায়ুটাকে কিন্তু আমরা গুনতে পারি, এটা হচ্ছে একটা মজার ব্যাপার, স্নায়ুটাকে গুনতে পারি। কেন? আমি আগেই বলেছি, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অধীনে একটি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড রয়েছে। তো সেখানে আমরা যদিও স্নায়ুগুলোর নাম বলিনি, কিন্তু প্রান্তীয় যে স্নায়ু রয়েছে এখানে রয়েছে 31 জোড়া স্নায়ু, পরিষ্কার বলেছি 31 জোড়া, এখানে বলেছি 12 জোড়া করটিক স্নায়ু। তাহলে স্নায়ুগুলোকে গোনা যাচ্ছে, কিন্তু এরকমভাবে কিন্তু আমরা নিউরনকে গুনতে পারবো না। নিউরন হচ্ছে কোটি কোটি থাকে, কি করে গুনবো? ঠিক আছে, তো এবার আসো স্নায়ুর প্রকারভেদ সম্বন্ধে জেনে নেই। বহির্বাহী স্নায়ু, বহির্বাহী বলতে এরা হচ্ছে উদ্দীপনা যখন সারা রূপান্তরিত হয়, অর্থাৎ এই যে স্নায়ুকেন্দ্র থেকে সারাটা গেল, সেটা কি হবে? স্নায়ুকেন্দ্র থেকে সারা হচ্ছে চলে গেল কোথায়? কারক অঙ্গে। তো যেটা দিয়ে যাবে, আমরা যেটাকে বলছি আজ্ঞাবহ নিউরন, সেই আজ্ঞাবহ নিউরন দিয়ে তৈরি হচ্ছে যে স্নায়ুগুলো, আজ্ঞাবহ নিউরন দিয়ে তৈরি হচ্ছে যে স্নায়ু, সেটাকে আমরা বলবো বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ। বোঝা গেল? ইফারেন্ট নার্ভ। আবার অন্তর্বাহী স্নায়ু, যেটা দিয়ে উদ্দীপনা হচ্ছে কি হয়, গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা, গ্রাহক অঙ্গ থেকে এই যে সংজ্ঞাবাহী যে নিউরনগুলো আছে সেগুলো দিয়ে তৈরি হয়েছে এই অন্তর্বাহী স্নায়ু। অর্থাৎ উদ্দীপনা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় যে স্নায়ুগুলো দিয়ে, সেগুলোকে আমরা বলি অন্তর্বাহী স্নায়ু। ঠিক আছে, তাহলে এবার উদাহরণ জেনে নেই বহির্বাহী স্নায়ু কোনগুলো হতে পারে। যেমন ধরো আমাদের এই যে আমি কটি স্নায়ু 12 জোড়া বলেছি, এর মধ্যে হচ্ছে একাদশ এবং দ্বাদশ যে কর্টি স্নায়ু রয়েছে, অর্থাৎ হাইপোগ্লজাল এবং স্পাইনাল অ্যাক্সেসরি, এরা কিন্তু হচ্ছে হাইপোগ্লজাল এবং স্পাইনাল অ্যাক্সেসরি, ওরা হচ্ছে কি করে উদ্দীপনাকে বাইরের দিকে নিয়ে যায়, অর্থাৎ এরা হচ্ছে বহির্বাহী স্নায়ু। আর অন্তর্বাহী স্নায়ুর মধ্যে যেমন ধরো আমরা চোখ দিয়ে কিছু দেখি, চোখের সঙ্গে যুক্ত যে স্নায়ুটা রয়েছে অপটিক স্নায়ু, কান দিয়ে শুনি, কানের সঙ্গে একটা স্নায়ু যুক্ত রয়েছে, সেটাকে বলা হচ্ছে অডিটরি স্নায়ু বা অডিটরি নার্ভ। তাহলে এরা হচ্ছে, এদেরকে বলছি আমরা অন্তর্বাহী স্নায়ু। কি বলছি? অন্তর্বাহী স্নায়ু বলছি, কারণ এরা হচ্ছে উদ্দীপনা, অর্থাৎ যেমন ধরো কোনো দৃশ্যকে দেখছি, তো দেখার ক্ষেত্রে যে অবজেক্ট বা বস্তুটি দেখছি সেটি হচ্ছে উদ্দীপনা। হ্যাঁ, অর্থাৎ এই ক্ষেত্রে আলো হচ্ছে উদ্দীপনা। কোনো বস্তুকে দেখার অর্থ কি? সেখান থেকে আলোর রিফ্লেকশন হয় বা প্রতিফলন হয়, তাহলে আলোটাই উদ্দীপক। আবার কানের ক্ষেত্রে হচ্ছে শব্দ উদ্দীপক। অনেকে আমরা কিন্তু, যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে, তো বস্তু দেখি মানে কি, তোমরা হয়তো এটা ভাবতে পারো যে বস্তুটা দেখি অর্থ বস্তুটাই বোধহয় আমাদের উদ্দীপক হতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। বস্তুটার থেকে আলোক প্রতিফলিত হয়ে আসে বলেই সেই বস্তুটিকে আমরা দেখতে পাই। সুতরাং তোমরা বলবে উদ্দীপক হচ্ছে আলোক, চোখের ক্ষেত্রে উদ্দীপক আলোক। তো যাই হোক, তাহলে চোখের সঙ্গে যুক্ত অপটিক স্নায়ু দ্বিতীয় কর্টি স্নায়ু, আর কানের সঙ্গে যুক্ত রয়েছে অষ্টম স্নায়ু যার নাম অডিটরি স্নায়ু, এরা কিন্তু অন্তর্বাহী। আর মিশ্রের মধ্যে রয়েছে সপ্তম এবং দশম স্নায়ু, অর্থাৎ সপ্তম স্নায়ু হচ্ছে ফেসিয়াল আর দশমটা হচ্ছে ভেগাস। ফেসিয়াল অর্থাৎ ফেসের যে আমাদের এক্সপ্রেশন, আমাদের যে মুখমণ্ডলের অভিব্যক্তি বা এক্সপ্রেশন বা ভাব, ইংরেজি বললে বুঝবে তোমরা ভালো, কারণ এক্সপ্রেশনটা বোঝো ভালো। অভিব্যক্তি বাংলায় বললে একটু কঠিন হয়ে যায়। তো মুখমণ্ডলের অভিব্যক্তি প্রকাশে ফেসিয়াল স্নায়ু, আর ভেগাস অর্থাৎ আমাদের ওটা পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে যে স্নায়ু, সেই দুটো কর্টি স্নায়ু কিন্তু মিশ্র প্রকৃতির হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম। এবার আমাদের এখানে যেটা জানার বাকি রইল সেটা হচ্ছে স্নায়ু কোষ, নিউরোগ্লিয়া এবং স্নায়ু, এদের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা এই সম্বন্ধে এখন জানবো। তাহলে এখন আমরা জেনে নিচ্ছি স্নায়ু কোষ, স্নায়ুতন্তু এবং স্নায়ুর সম্পর্ক। ঠিক আছে, তো আমি তোমাদের একটু আগে বলেছি যে নিউরন বা স্নায়ু কোষ কোটি কোটি থাকে আমাদের শরীরে, সেগুলো কিভাবে স্নায়ু তৈরি করে সেটা আমি এখানে একটা জাস্ট একটা সহজ ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ছবিটি যদিও অতটা পারফেক্ট হয়নি, তোমাদের জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, তো দেখো এখানে সরু সরু যেগুলো এঁকেছি এগুলোকে বলা হয় নিউরন বা স্নায়ু। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্নায়ুতন্তু, নিউরন
নিউরনের এটা হচ্ছে নিউরন কোষের যে হচ্ছে অ্যাকশনগুলো থাকে সেগুলোকে আমরা বলি স্নায়ুতন্তু। তো সেই স্নায়ুতন্তু হচ্ছে এটা, এগুলো নিউরনের হচ্ছে তন্তু বা স্নায়ুতন্তু, তাই তো, অ্যাকশন এগুলো। তাহলে অ্যাকশনকে বলছি স্নায়ুতন্তু, এটাকে নিউরন না বলে আমরা স্নায়ুতন্তুই লিখে ফেলি, এটাকে স্নায়ুতন্তু হিসেবে ধরি, স্নায়ুতন্তু। তাহলে এই যে এখানে আমরা বলেছিলাম স্নায়ুকোষ আর স্নায়ুতন্তু কি বোঝা গেল। স্নায়ুকোষ হচ্ছে কোষদেহ এবং যে প্রবর্ধকগুলো রয়েছে অর্থাৎ অ্যাকশন টেন্ডন সবগুলোকে একসঙ্গে মিলিয়ে বলা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। অর্থাৎ স্নায়ুকোষের গঠনতন্ত্র কার্যগত একককে আমরা বলছি নিউরন, কিন্তু শুধুমাত্র অ্যাকশনটাকে বলছি স্নায়ুতন্তু। এবার দেখো অনেকগুলো অ্যাকশন বা স্নায়ুতন্তু, অনেকগুলো স্নায়ুতন্তুর উপরে প্রথম একটা আবরণ থাকে। এই যে আমি এখানে দেখেছি অনেকগুলো স্নায়ুতন্তু এবং তার মধ্যে একটি আবরণ রয়েছে যেটাকে আমরা নাম দিয়েছি কি এন্ডোনিউরিয়াম, 1 নম্বর, এটি একটি আবরণ। তারপরে এরকম আবার এন্ডোনিউরিয়াম কতগুলো এন্ডোনিউরিয়াম কি হয়েছে একটি আবরণ দ্বারা, এই যে 2 নম্বর আবরণ, একটা আবরণ দ্বারা আবৃত হয়েছে, এটাকে আমরা বলছি পেরিনিউরিয়াম। এবং এইরকম আবার পেরিনিউরিয়াম যে আবরণী রয়েছে, পেরিনিউরিয়াম আবরণী সমৃদ্ধ যে স্নায়ুতন্তুগুলো, এগুলো আবার কি হয়েছে একটি আবরণী দ্বারা আবৃত হয়েছে, সেটির নাম হচ্ছে এপিনিউরিয়াম। এবং এর মাঝখানে রক্তবাহ ঢুকে গেছে, রক্তবাহ কিন্তু সমন্বিত হয়েছে, বিভিন্ন ধরনের যোগকলা সমৃদ্ধ হয়েছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে তাহলে স্নায়ুতন্তুগুলো এন্ডোনিউরিয়াম, এপিনিউরিয়াম এবং এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম, এরকম 3 রকমের হচ্ছে আবরণী দ্বারা আবৃত বিভিন্ন ধরনের যোগকলা এবং রক্তবাহ সমন্বিত স্নায়ুতন্তুগুচ্ছকে বলা হচ্ছে স্নায়ু, তাই তো, অর্থাৎ নার্ভ। তাহলে একটা নার্ভ আর স্নায়ু কোষ বা নিউরনের মধ্যে এই হচ্ছে আন্তঃসম্পর্ক। তাহলে আজ মোটামুটি আমরা স্নায়ু সম্বন্ধে জেনে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন যে অংশ সে সম্বন্ধে জানবো, আমাদের জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধে বিভিন্ন ধরনের যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানবো। তো আমাদের বিভিন্ন ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটিও প্রেস করবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমরা পেয়ে যাও। আমাদের সঙ্গে থাকো এবং আমাদের এই চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ।